প্রফেসর ওজান চৌধুরী লিখেছেন বন্যা শিকদার। পর্ব ১। কণ্ঠে আমি তাসনভা। ৩৪ বছর বয়সের ওজান চৌধুরী কিনা বিয়ে করলো ১৭ বছরের একটা বাচ্চা মেয়েকে। পৃথিবীতে কি মেয়ের এতই অভাব পড়েছিল যে শেষে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে হলো? ভরা বিয়ের আসরে কথাগুলো ভেসে আসতেই ওজানের চোয়াল শক্ত হয়ে উঠল। কটমট দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা বড় ভাই আরিয়ান চৌধুরীর দিকে। আরিয়ান ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার ব্যর্থ চেষ্টা করে দ্রুত সেখান থেকে সরে গেল, কারণ সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে ওজানের রাগ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। ওজান একবার নিজের বাবা আরিফুল চৌধুরীর দিকে তাকায়, তো আরেকবার আরিয়ানের চলে যাওয়ার দিকে। মাথার ভেতরে যেন আগুন জ্বলছে তার। গত ৭-৮টা বছর ধরে মানুষটা তাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু ওজান বেশ শব্দটাই সহ্য করতে পারত না। এক পর্যায়ে সে দেশ ছেড়ে ইউএসএ চলে যায়, আর তারপর সেখানে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ে। বর্তমানে সে আমেরিকার নামকরা এক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর। নিজের জগৎ, নিজের নিয়ম, নিজের স্বাধীনতা নিয়েই বেশ ভালোই ছিল। গতকাল হঠাৎ শুনল তার বাবা আরিফুল চৌধুরীর অবস্থা নাকি খুবই গুরুতর। খবরটা শোনার পর আর এক মুহূর্ত দেরি করেনি ওজান। দীর্ঘ ৬ বছর পর নিজের জন্মভূমিতে পা রাখে সে, কিন্তু দেশে ফিরতেই বুঝল এখানে তার জন্য অন্য কিছু অপেক্ষা করেছিল। অসুস্থ বাবাকে সামনে এনে আবেগ দেখিয়ে এক প্রকার ব্ল্যাকমেলি করে আরিফুল চৌধুরী আর আরিয়ান তাকে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। ওজান চায়নি বিয়ে করতে, কিন্তু বাবার হুইলচেয়ারে বসা অসহায় মুখটা দেখে না বলার সাহস হয়নি তার। কে জানতো সে অসুস্থ ছিল? সাজার নাটক। হঠাৎই কানের পাশে ফুল ভলিউমে বেঁচে উঠল, হুলালা হুলালা তুহে মেরি ফ্যান্টাসি। ওজান বিরক্ত হয়ে পেছনে ফিরতেই থমকে গেল, চোখ দুটো প্রায় কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কারণ যে মানুষটা কিছুক্ষণ আগেও হুইল চেয়ারে আদমরা রোগীর মতো বসেছিল, সে আরিফুল চৌধুরী এখন নিজে বড় ছেলে আরিয়ানের সাথে কোমর তুলিয়ে হুলালা হুলালা গানে ওড়াধুরা নাচছে। শুধু নাচি না, মাঝে মাঝে হাত তুলেও স্টেপও দিচ্ছে। আরিয়ান তো হাসতে হাসতে শেষ। ওজান ভাবছে সে কি সত্যি বাস্তবে আছে, নাকি কোনো প্র্যাঙ্ক শোতে এসে পড়েছে। তার কপালে রোগ ফুলে উঠল। এতক্ষণে বুঝতে আর বাকি রইল না, এই পুরোটাই নাটক তাকে বিয়ে করানোর জন্য সাজানো হয়েছিল। ওজান ধীরে ধীরে চোখ বন্ধ করল, গভীর একটা শ্বাস নিল এবং তাতে দাঁত চেপে বিড়বিড় করে উঠল, মীর জাফরের বংশগুলোর মনে তাহলে এই ছিল যে ওজান চৌধুরী সবাইকে মুরগি বানিয়ে বেড়ায়, আজ তাকে আসতে মুরগি বানিয়ে ছাড়ল। আরিফুল চৌধুরী নিজের তালে তালে হেসে হেসে ওজানের দিকে এগিয়ে এলেন। চারিপাশে বিয়ের আনন্দ, ঢাক ঢোলকের শব্দ, মানুষের হইচই সব মিলিয়ে পরিবেশটা যেমন এক উৎসবের ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে। সেই ভিড়ের মাঝেও আরিফুল চৌধুরীর মুখে এক অদ্ভুত শিশু সবল উচ্ছ্বাস। তিনি ওজানের সামনে এসে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, বাপাই, ৩ বাপ বেটা মিলে ড্যান্স করি। ওজান কিছুক্ষণ তাকিয়ে রইল। সে প্রচকল কুচকে তাকায়, লাইক সিরিয়াসলি, দেখ তুমি আদৌ আমার বাপ তো? এই কথায় আশেপাশে কয়েকজন হালকা হেসে উঠল। আরিফুল চৌধুরী একদম নির্লিপ্ত। তিনি যেন কথাটাকে একেবারে সিরিয়াসলি নিলেন না, উল্টো আরও মজা পেয়ে গেলেন। হেসে কাজ চাকিয়ে বললেন, যদি তুই ১ মাসের মধ্যে আমাকে নাতি নাতি হওয়ার সুখবর দিতে পারিস, তাহলে আমি তোর বাপ, নয়তো চাচা ডাকবি। উজানের চোখে মুহূর্তের মধ্যে কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। সে তাতে দাঁত চেপে কটাক্ষ স্বরে আওড়ায়, আজ থেকে তোমায় আমি চাচাই ডাকবো, তবুও এই বিয়ে মানব না। আরিফুল চৌধুরী এইবার নাচ থামিয়ে ওজানের দিকে একটু ঝুঁকে এসে শান্ত গলায় বলল, যার সাথে বিয়ে দিয়েছি সেই তোকে বুঝিয়ে দেবে, তুই বিয়ে মানবি নাকি মানবি না। এই কথা বলেই তিনি আবারও গানের নাচে তালে তালে নাচতে শুরু করলেন, ভিড়ের মাঝে মিশে গেলেন, যেন ওজানের প্রতিক্রিয়ায় তার কিছু যায় আসে না। ওজান এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে সরে গিয়ে একপাশে থাকা একটা চেয়ারে বসে পড়ল। চোখে মুখে বিরক্তিকর ছাপ, মনের ভিতরে অস্থির ঝড়। সে বিশ্বাসই করতে পারছিল না তার নিজের বাবাই তার সঙ্গে এমন সিদ্ধান্ত নিয়ে দাঁড়াতে পারে। বিয়ের এই আয়োজনটা তার কাছে এখন উৎসব না, বরং এক ধরনের বন্দিত্ব মনে হচ্ছে, যাকে সে কোনোভাবে মেনে নিতে পারছে না। তাকে তার জীবনে জোর করে জুড়ে দেওয়া হচ্ছে। ইচ্ছে করেছিল একা একা চলে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়, তাই গাল ফুলিয়ে সেখানেই বসে রইল। প্রায় ৪ ঘন্টা কেটে যাওয়ার পর অবশেষে সবাই বউকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির কনভয় ধীরে ধীরে চলতে শুরু করলো। ও যেন নীরব, অস্থির মন নিয়ে সেই যাত্রায় অংশ নিয়ে গেল একটা নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান, তার স্ত্রী তুবা, উজানের ছোট চাচার ছেলে ইফাত, যে আবার তার বেস্ট ফ্রেন্ড, আর মেহের, সে হচ্ছে উজানের শালিকা, যাকে স্পষ্টই জোর করে এখানে তার করে রাখা হয়েছে। সবাই একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ সাত খুলতে খুলতে এগিয়ে আসছে ওজান। তাকে দেখা মাত্রই সকলের চোখ মুখে বিস্ময়কর চাপ। সবাই তার কাণ্ড দেখে মুখ চেপে হাসতে লাগলো। যে ছেলে বিয়ে মানবে না বলে এখনো পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেনি, এমনই আসার সময় মুরব্বীদের বকবক শুনতে শুনতে এসেছে, তবুও নতুন বউয়ের সাথে আসেনি।
আর সেই ছেলে এখন রুমে ঢোকার আগেই গায়ে জড়ানোর শার্টটা খুলতেছে। হঠাৎ ওজন এসে থমকে দাঁড়ালো তাদের সামনে, চারিপাশে তাকিয়ে কপাল কুচকে জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ হিয়ার নাও? তার কণ্ঠ বিরক্ত আর অবাক দুটোই মিশেছিল। ঠিক তখনই ইফাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল, মুখে প্যান্তাত্মক ফুটিয়ে হাসি ফুটিয়ে বলল, ইস, কি কপাল নিয়ে জন্মেছিস তুই। তুই বিয়ে করবি না জেনেও তোকে সেই আমেরিকা থেকে টেনে নিয়ে এনে বিয়ে দিল, অথচ আমি বিয়ে করতে চাইছি ল্যাংটা কাল থেকে, তবু আমার কথা কেউ কানে নিচ্ছে না। তা দোস্ত, ভাবি দেখতে কেমন? প্রথম দেখায় নিশ্চয়ই ভালোবেসে ফেলেছিস। ওজার চোখ ছোট করে তাকালো বিরক্তি সুরে আওড়ায়, আই হেট লাভ। ভালোবাসা বলে আমার লাইফে কোনো ওয়ার্ড নেই। আর সবাই এখানে দাঁড়িয়ে থাকার মানে কি? সরো ফ্রম দ্য ডোর, আমি রুমে যাবো। তখনই তোমার মুচকি হেসে একটু এগিয়ে এসে বলল, ভাই মানলাম তোমার লাইফে ভালো বলে লাভ বলে কোনো ওয়ার্ড নেই, কিন্তু বাসর ঘরে ঢোকার আগে শার্ট খুলতেছো কেন? সাথে সাথে পুরো জায়গাটায় হো হো করে হাসির রোল পড়ে গেল। আরিয়ান হেসে হেসে বলতে লাগলো, কেন আবার? যাতে বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই না ভাই? তবে যাই হোক, এখন তুই আমাদের 70,000 টাকা দে। উজান ভ্রু তুলে তাকালো, হোয়াই? ঢং বাদ দে, বাসা করে যাওয়ার এন্ট্রি ফি হিসেবে 70,000 টাকা না দিলে ঢুকতে দেবো না। উজান অবাক হয়ে গেল, সিরিয়াসলি? যে বিয়েই আমি মানি না তার আবার টাকা কিসের? উল্টো তোমরা আমাকে টাকা দাও। ইফাত সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, দেখেছো ভাই, দেখেছো তোমার প্রফেসর ভাই কোন লেভেলের কিপটা? বাসা করে যেতে চাই অথচ টাকা দিতে চায় না। ভাবি তুমি তো কিছু বলো। তারপর সে নাক ছিটকে বলল, মোটে 70,000 টাকা চেয়েছি, সেটাও ভাগ করলে 10,000 করে পড়বে কিনা সন্দেহ। সামনে ঈদ আছে, গার্লফ্রেন্ডের শপিং করাতে হবে। মোটে 7টা গার্লফ্রেন্ড আমার। ইভাদের কথা শুনে মেহির চোখ বড় বড় করে তাকালো। 7টা গার্লফ্রেন্ডের কথা যেন তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক দৃষ্টিতে আবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। ইভাত আবার তাকে ধমকে দিল, এই মেয়ে কি ভাবতেছো, টাকা চাওয়াবার পেয়ার দুলাভাইয়ের কাছে? মেহির চুপচাপ রইল। সে স্বভাবতই খুব কম কথা বলে, বিশেষ করে পুরুষ মানুষের সাথে। তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে, তাই সে আবারও মাথা নিচু করে নিল। ইভাত আবার চেঁচিয়ে উঠল, এই দোস্ত, টাকা দে না। উজান ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে ওয়ালেট বের করলো। সবাই খুশিতে মুখ চাই করলো, এই বুঝে টাকা বের হলো। কিন্তু পরক্ষণেই সে একটা 5 টাকার কয়েন বের করে ইভাতের হাতে দিল। আমার মনটা বিশাল, আমি দান খয়রাত খুব ভালোবাসি, তোকে 5 টাকা দান করলাম। এটা দিয়ে গিয়ে সামনের দোকান থেকে একটা চকলেট কিনে খাপ, তবুও শরীরের এনার্জি ওয়েস্ট করিস না। আর তোমরা ইমিডিয়েটলি আমাকে 70,000 টাকা দাও, না হলে আমি বাসর ঘরে যাব না। ইফাত থমকে গেল, কি বললি তুই? উজান এক পলক ইফাতের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকালো, ভাই টাকা দাও, না হলে আমি সাথে চলে যাব। আরিয়ান সঙ্গে সঙ্গে কাঁচতে কাঁচতে প্রায় মেঝেতে বসে পড়ল। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে তার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ভাই এসব তুই কি বলছিস? বাসর করবি তুই, টাকা তো তোর দেওয়ার কথা, তুই আমার কাছে চাইছিস কেন? দেব না তো, ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সে পা বাড়ালো, সাথে সাথে ইফাত আর আরিয়ান দুজনেই তার হাত ধরে ফেলল। ভাই এমনভাবে আমাদের সর্বনাশ করিস না, আমি ফকির, আমি মিসকিন, আমার ঘর বাড়ি নেই, আর তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? উজান চৌধুরী বারবার কথা রিপিট করে না, টাকা দাও, না হলে আমি যাচ্ছি। এবার ইফাত প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ভাই দ্রুত এই কিপটাকে টাকা দাও, না হলে কাল আমাদের ফাঁসি হবে। অবশেষে আরিয়ান বাধ্য হয়ে টাকা বের করলো। উজান টাকাটা হাতে নিয়ে বাঁকা একটা হাসি দিল, চোখে বিজয়ের ঝিলিক। তারপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে রুমে ঢুকলো। রুমের ভেতরে ঢুকতে উজান থমকে গেল। পুরো রুমটা সাজানো রজনীগন্ধা, লাল গোলাপ আর বেলি ফুলে। হালকা সুগন্ধে চারিপাশে মোহমোহ হয়ে আছে। বিছানায় চারিপাশে ফুলের ঝাড়ল ঝুলছে। মোমবাতির আলোয় পুরো রুমটা পরিবেশটাই স্বপ্নময় লাগছে। কিন্তু উজানের চোখ গিয়ে আটকে রইল বিছানার মাঝখানে। ফুলে সজ্জিত খাটে লাল বেনারসি পরে ছোট্ট করে ঘোমটা টেনে বসে আছে একটা পিচ্চি মেয়ে, তাসফিয়া মৌ, উজানের সদ্য বিয়ে করা স্ত্রী। মেয়েটাকে দেখেই তার বিরক্তি আরও বেড়ে গেল। এখন তার বিয়ে করার ইচ্ছে ছিল না, তার উপরে এই পুচকি মেয়েটাকে। মাস কয়েক আগেই স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে মেয়েটা। অবশ্য পড়াশোনার প্রতি ময়ের খুব একটা আগ্রহ নেই। মেহের না থাকলে হয়তো কলেজেও যেত না। উজান গভীর শ্বাস ফেলল, তারপর গম্ভীর মুখে সামনে এগিয়ে এলো। হঠাৎ পুরুষ কণ্ঠের শব্দে মৌ কেঁপে উঠল। ঠিক তখনই উজান বজ্রকণ্ঠে প্রতিধ্বনিত করে, এই পুচকি মেয়ে, বয়স তো এখনো 18-এর নিচে, তাহলে কুন্দুকে নাচতে নাচতে বিয়ে করতে বসলে শুনি? আর শোনো, তোমাকে এই উজান চৌধুরী নিজের ওয়াইফ হিসেবে মানে না, সো আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর এটা আমার রুম, একটা জিনিসও যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো, মাইন্ড ইট। মৌয়ের ভেতরের সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল। ইচ্ছে করেছিল এখনই ঘুমটা পেলে উঠে 2 কথা শুনিয়ে দেই, কিন্তু আজ বাসরাত বলে দাদি চাচিরা 1000বার বুঝিয়েছে
প্রথম দিন শান্ত থাকতে হয়, তাই অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলো সে। তবে ওজান চৌধুরীর নামটা শুনে তার কেমন যেন চেনা চেনা লাগলো। মনে হচ্ছে কোথাও শুনেছে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই মনে করতে পারছে না। ঠিক তখনই দরজার কাছে শব্দ হলো। ওজান ক্যাবিনেট থেকে একটা বালিশ বের করে হাতে নিল। তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে উঠল, পুচকে মেয়ের মতোই থাকবে, কখনো বইয়ের অধিকার ফলাতে আসবে না, কারণ আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর এই বিয়েটাকেও। কথাটা বলে কটকট করে রুমের বাইরে চলে গেল সে। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই মৌ একটানে ঘুমটা ফেলে দিল। তারপর বিছানা থেকে ধপ করে নেমে কোমরে হাতটাকে পুষতে পুষতে লাগলো, আমি যেন বিয়ে মানার জন্য বসে আছি। বুড়ো বয়সে এত সুন্দর কিউট একটা বউ পেয়ে নিজেকে গর্ভবতী, সরি, গর্বিত মনে করে, তা না উল্টো। রাতটা যাক, তারপর তাকে বোঝাবো বউ কাকে বলে আর কত প্রকার। বুড়া খাটাস একটা, বাসর রাতে বউকে গিফট না দিয়ে বরং 10টা কথা শুনিয়ে চলে গেল। গিফটের জন্যই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম। গিফটই যদি না দেয় তাহলে এই শাওয়াটাকে বিয়ে করে লাভটা হলো কি? সঙ্গে সঙ্গে নিচে টিপে কামড় দিল মৌ। মুখটা তার বড্ড বেপরোয়া, যখন তখন পেটে যা আসে মুখে বলে ফেলে। আবারও কুটিসুটি মেরে বিছানায় গিয়ে কম্পিউটারে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করলো, বিছানার চাদর খামচে ধরল, বালিশটা উল্টে পাল্টে নিল, কিন্তু চোখে কিছুতেই ঘুম ধরা দিল না। বিরক্ত হয়ে আবারও উঠে বসলো মৌ। এবার দুহাত দিয়ে শক্ত করে পেটটা চেপে ধরল সে। প্রচণ্ড খিদা পেয়েছে। খিদের চোটে পেটের ভেতরে কেমন যেন এক ডজন ইঁদুর কুস্তি করছে। সকাল থেকে রাগে অভিমানে আর জেদের বসে দানা পানি কিচ্ছু মুখে তোলেনি। নিজের জেদ এখন নিজের পেটের উপরে এসে বোমের মতো ফেটেছে। ক্ষুধার্ত বাঘিনীর মতো পুরো রুমে এদিক ওদিকে পায়চারি করলো মৌ। তেষ্টা মেটাতে এক নাগারে 2 গ্লাস পানিও খেয়ে ফেলল। তবুও পেটের ভেতরে খিদের আগুন বিন্দুমাত্র কমল না। উজানের মা কয়েকবার সাদাসিধা করেছিল খাওয়ার জন্য, কিন্তু মৌ তখন কায়দা দেখাতে গিয়ে মুখ বাঁকিয়ে বলেছিল, আমার খিদে নেই। এখন সেই কায়দায় 12টা বেজে গেছে। অবশেষে আর সহ্য করতে না পেরে পেটের দায়ে চোরের মতো চুপি চুপি নিজের রুমের দরজাটা খুলল সে। করিডোরে এদিক ওদিক তাকিয়ে দেখল মৌ। কাউকে চোখে পড়ল না। ব্যাস, আর বাইকে খুশিতে ডকমক হয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সে। দুবার পায়ের শাড়ি জড়িয়ে হোঁচট খেতে খেতেও কোনো মতো দেওয়ালের সাথে ধরে বেঁচে গেল। ড্রয়িং রুমে এসে থমকে দাঁড়ালো সে। চারিদিকে একদম নিঝুম, সবাই গম্ভীর ঘুমে আচ্ছন্ন। পরিবেশ অনুকূলে দেখে মৌ নিজের মনে ফিসফিসিয়ে বিড়বিড় করে উঠল, যাহ শালি, শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই চোরের মতো মাঝরাতে রান্না করে হানা দিচ্ছিস। ছি, এই না, আমি চুরি একদমই করছি না। এই বাড়িটা কার? আমার শ্বশুরের। আর শ্বশুরের বাড়ি মানে তো এটা আমারও বাড়ি। সেই হিসেবে মাঝরাতে রান্না করে ওলট পালট করে সব খেয়ে ফেলার পূর্ণ অধিকার আমার আছে। মৌ, তুই আজ বেশি বেশি করে খা, পারলে তোর ওই খিটখিটে খাটপরে জামাইটার মাথাটাও চিবিয়ে খেয়ে ফেল। মনের আনন্দে গুনগুন করতে করতে কিচেন রুমে ঢুকলো মৌ, কিন্তু সুইচ টিপে আলো চালাতেই তার মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। এত বড় কিচেন রুম, অথচ চটজলদি মুখে তোলার মতো তৈরি কোনো খাবারই চোখে পড়ছে না। খিদে তাড়নায় মাথা ঘুরছিল তার। খাবার খুঁজতে খুঁজতে পুরো কিচেন রুমে এক চক্কর দিয়ে যখন সে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার চোখ পড়ল কোনায় বিশাল ডাবল ডোরের ফ্রিজটার দিকে। আসার আলো দেখে মৌ দ্রুত গিয়ে ফ্রিজের দরজাটা খুলল, আর খুলতেই তার চোখ ছানা পড়া। ভেতরে বাহারি রকমের ফলমূল, মিষ্টি আর ডেজার্টে সাজানো। তবে অত শত রাজকীয় খাবারের দিকে না তাকিয়ে মৌয়ের নজর গেল একটু আগে শাড়ির আম্মা যে খাবারের প্লেটটা তাকে দিতে চেয়েছিল সেটার দিকে। প্লেটের ওপরে ঢাকা দেওয়া ছিল। ঢাকনাটা তুলতেই মৌয়ের মনটা জুড়িয়ে গেল। আস্ত একটা চিকেন লেগ পিস মৌয়ের বরাবরই মারাত্মক দুর্বলতা। বাপের বাড়িতে এই লেগ পিস নিয়ে কত যুদ্ধ হয়েছে। মেহেরের বাকি লেগ পিসটাও সে কতবার পটিয়ে পিটিয়ে নিজের পাতে তুলে নিয়েছে, তার ইয়াত্তা নেই। খুশিতে মৌয়ের চোখ চিকচিক করে উঠল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ডাইনিং টেবিল পর্যন্ত যাওয়ারও তর সইল না। কিচেন রুমের মেঝেতেই তপাস করে বসে পড়ল সে। তারপর কোনো রাজকীয় ভব্যতার তোয়াক্কা না করে 2 হাত লাগিয়ে তৃপ্তি করে চিকেন আর ভাত সাবার করতে লাগলো। খাওয়া শেষ করে একটা স্বস্তির পেল মৌ। নিজের বাপের বাড়ি হলে হয়তো প্লেটটা ওখানে ফেলে রেখে চলে যেত, কিন্তু আজ আর সেই রিস্ক নিল না। নতুন শ্বশুরবাড়ি বলে কথা। প্লেটটা যত্ন করে ধুয়ে একদম নির্দিষ্ট স্থানে উপর করে রেখে দিল। তারপর তৃপ্তি ভরে 1 গ্লাস পানি খেয়ে যেই না করে দাঁড়িয়েছে, ঠিক তখনই উপরের সিঁড়ি পেয়ে নামছিল ওজান। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি আর ক্লান্তি মাখানো। নিজের এসি রুম আর নরম বিছানা ছাড়া ওজানের অন্য কোথাও ঘুম হয় না। অথচ আজ এই আপদ মেয়েটার চক্করে তাকে নিজের রুম ছেড়ে পুরো বাড়ি টোটো করতে হচ্ছে, সামান্য একটু ঘুমের আশায়। একটু আগে ছাদে গিয়েছিল ঠান্ডা বাতাসে ঘুমোতে, কিন্তু সেখানকার মশার তোল কামড়ে তার পিঠের চামড়া তুলে ফেলার দশা করেছে। অতিষ্ঠ হয়ে শেষমেশ ড্রয়িং রুমের সোফাটায় ঘুমানোর উদ্দেশ্যে নিচে নামছিল সে। হঠাৎ কিচেন রুমের খোলা দরজার দিকে তাকাতেই ওজানের পা দুটো জমে গেল। অবচা আলো আধারিতে দেখা যাচ্ছে একটা চামায়র মানব দাঁড়িয়ে আছে।
যে পুরো কিচেন রুম জুড়ে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাতে এই বিশাল বাড়িতে চোর ঢোকার আশঙ্কায় উজানের গায়ের লোম খাড়া হয়ে গেল। চোরটাকে সাইজ করার জন্য সে নিজের ভেতরের সাহসটুকু সঞ্চয় করলো। তারপর পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে কিচেন রুমের দিকে এগোতে লাগলো। মনে মনে উজান আওড়ালো, উজান চৌধুরীর বাসায় চুরি, এত বড় সাহস! দাঁড়া বেটা চোর, আজ তোর একদিন কি আর আমার যে কয়দিন লাগে, তোকে আজ মেরেই তক্তা বানাবো। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার শক্ত হাতে মৌয়ের মুখ চেপে ধরল। আসমিক এই হামলায় মৌয়ের যান প্রায় কবচ হয়ে যাওয়ার দশা। সে দু হাত পা ছুঁড়ে যান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু জিমনেশিয়ামে যাওয়া উজানের পেশিবহুল হাতের শক্তির কাছে সে নিছকই এক পুতুল। মৌ নিজের মুখটা ছাড়ানোর জন্য ওর মাদের মতো মাথা চাকাতে লাগলো, কিন্তু মুখ চাপা থাকায় শুধু অস্পষ্ট গঙ্গানির শব্দ বের হলো। উজান রেগে মেগে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে আওড়ালো, চোরের বাচ্চা চোর, তোর এত বড় কলিজ আছে, তুই উজান চৌধুরীর ড্রয়িং রুমে পার হয়ে সোজা কিচেনের রুমে চুরি করতে এসেছিস? আজ তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ইফাত তাইয়া কই তোমরা? কথাটা শেষ করার আগেই চোরকে বাগে আনতে উজান নিজের ডান পা দিয়ে ময়ের পায়ের একটা জোত্রাল ল্যাং মারল। বেচারা মৌ আচমকা পায়ে আঘাত পেয়ে ব্যথায় আর আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। নিজেকে চালানোর আপ্রাণ চেষ্টা করেও যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, তখন উজান আরও বেশি গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল, আম্মু আপু তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও আমাদের কিচেন রুমে চোর ঢুকেছে, চোর চোর চোর। উজানের এই গগন বিদারী চিৎকার শুনে মৌয়ের মাথায় রাগের রক্ত চড়ে গেল। অপমান আর রাগে অন্ধ হয়ে মৌ আর কোনো উপায় না পেয়ে উজানের মুখের সামনে থাকা হাতের তালুতে নিজের ধারালো দাঁত বসিয়ে সজোরে একটা কামড় বসিয়ে দিল। মাথায় আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল উজান। কামড়ের চোটে হাতটা এক ঝাটকায় আলগা হয়ে যেতেই মৌ নিজেকে মুক্ত করে নিল। এক সেকেন্ডের সময় নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি পায়ের পাতায় এনে সে উজানকে একটা লাথি মারতে গেল। উদ্দেশ্য ছিল উজানের পায়ে লাথি মারা, কিন্তু তাড়াহুড়োয় নিশানা একদম ভুল হয়ে গেল। মৌয়ের শক্ত পায়ের লাথিটা শটান গিয়ে লাগলো উজানের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, একদম মেইন পয়েন্ট বরাবর। শাওয়ার নাতি ছাড়, আমি চোর নয়, তোর বিয়ে করা বউ লাকি বউ। হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল মৌ। লাথিটা লাগার সঙ্গে সঙ্গেই উজানের চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের সমস্ত রং উবে গেল। ব্যথায় পুরো শরীর কুকড়ে সোজা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। দুই হাত দিয়ে জায়গাটা চেপে ধরাই ব্যথায় তার কথা ফোটায় তাই হয়ে পড়েছে। এতক্ষণে মগজে আলো ঢুকলো তার। যাকে সে এতক্ষণ চোরের বাচ্চা চোর বলে উত্তম মধ্যম দিচ্ছিল, সে আর কেউ নয়, এই বিকেলেই ধুমধাম করে বিয়ে করে আনা তার অর্ধাঙ্গিনী। উজান ব্যথায় নীল হয়ে আহত এবং করুণ কণ্ঠে মরদ আর্তনাদ করে উঠল, মাবুদ গো, এই মেয়ে আমার জীবনের লাল বাত্তি জ্বালিয়ে দিল, আপন বউকে পাওয়ার আগেই আমার বংশ নির্বংশ করে দিল। এই খিচ্চুন্নি মেয়েকে তোমার কাছে তুলে দাও। সঙ্গে সঙ্গে আবার উজানের পায়ে সজোরে আরেকটা লাথি বসালো মৌ। মাথা নিচু করে দু হাতে কোমরে গুজে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, গোলামের পুতের শখের দেখো, পীড়িত করে বাচ্চা কাটা পয়দা করতে পারলাম না, আর এই বুড়ো খাবিস বলছে আমাকে তুলে নিতে। তোকে তো। বলতে বলতে মৌ উজানের মুখ দিয়ে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি তার মুখ হা হয়ে গেল, চোখ দুটো কপালে উঠল, গার কাত করে সে উজানের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো এলিয়েন দেখছে। ততক্ষণে উজানের চিৎকার চেঁচেমেচে ড্রয়িং রুমে বাসার সবাই এক এক করে হাজির হয়ে গেল। মৌ একদৃষ্টে উজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহের দৌড়ে এসে তাকে পেছন থেকে ধরে ফেলল। সবার সামনে নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে বাড়ির কর্তা আরিফুল চৌধুরী পাঁচকই মেজাজে গর্জে উঠলেন, ছেলে, তোর শরম লজ্জা বলতে কিচ্ছু নেই? তোদের জন্য বাসরঘর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আর তুই এখানে না থেকে মাঝরাতে চোর চোর বলে চিৎকার করে পুরো ড্রয়িং রুম মাথায় তুলছিস। চালাকাটের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে তাই না? চুপচাপ বৌমাকে নিয়ে নিচের রুমে যা। বাবার কথা শুনে উজান ব্যথায় দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, আমার লজ্জা নেই না? তোমার ওই আদরে বৌমাকে একবার জিজ্ঞেস করো, ও এইমাত্র আমার সাথে কি কি করেছে। এই পুচকে বিড়ালের বাচ্চার লজ্জার নেই, মুখের ভাষার কি ছিরি, আজ তো একটা ইডিয়েট। আরিফুল চৌধুরী ছেলেকে থামিয়ে দিয়ে বলল, তুই একদম চুপ কর, আমার বৌমা একেবারে লক্ষ্মী ও ভালোই আছে, তুই নিজে খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। বাবার মুখে নিজের বংশের বদনাম শুনে উজান কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, লে হালুয়া। নিজের গোষ্ঠীকে খারাপ বলতে চাই, একটু দ্বিধা হয় না, অথচ এই বচ্চার বৌমাকে কিছু বলা যাবে না। পৃথিবীর 1 নাম্বার পক্ষপাতী শ্বশুর তুমিই হবে ট্যাট। আরিফুল চৌধুরী কাঁচামাচা করে খানিকটা ভাব নিয়ে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু তুই চোর চোর বলে এভাবে চিৎকার করছিলি কেন, সেটা আগে বল। ঠিক তখনই ইফাত পা টিপে টিপে ওজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, সব বুঝলাম, কিন্তু তুই বাসর করে রোম্যান্স না করে মাঝরাতে এখানে এসে এভাবে টাইম ওয়েস্ট কেন করছিস? আমি তোর জায়গায় হলে তো এতক্ষণে তোকে চাচা বানানোর প্ল্যানিং কবে শুরু করে দিতাম।
ইফাতের এই রসিকতায় ওজন রক্তচক্ষু মেলে তাকাতেই ইফাত ভয়ে গুটিয়ে গেল। দ্রুত সেই জায়গা ত্যাগ করে সে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। ওজন আগের মতোই চোখ মুখ শক্ত করে বাবার প্রশ্নের উত্তর দিল। কেন চিৎকার করেছিলাম? এই পুচকে বিড়ালের বাচ্চাকে জিজ্ঞেস করো। মাঝরাতে চোরের মতো পুরো বাসা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমি যেই চোর ভেবে একে ধরতে গিয়েছি ঠিক তখনই আমার বংশের বাতিতে লাথি মেরে দিয়েছে। আচমকার আগের মাথায় মুখ ফসকে একদম খাঁটি সত্য কথাটি বের হয়ে আসায় ওজন দ্রুত নিজের মুখ চেপে ধরল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তার এমন অদ্ভুত উত্তর শুনে আরিয়ান, ইফাত, তুবা সহ মেহেরও আর নিজেদের সামলাতে পারল না। সবাই খিলখিল করে হেসে উঠল। হাসির শব্দের মাঝে হঠাৎ ইফাত ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকালো। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটুও হাসেনি, সারাক্ষণ মুখ কোমড়া করেছিল। কিন্তু এখন তার এই মুখের খিলখিলে হাসিটা এক কথায় মাশাআল্লাহ, দেখতে পাওয়াটা সুন্দর লাগছে। আচমকা ইফাতের গম্ভীর চোখের দিকে নজর পড়তে মেহেরের হাসিটা চট করে থেমে গেল। সে দ্রুত চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে আরিয়া নিজের নাক ছিটকে ওজনকে টিটকার মেরে বলল, ভাই তোর বংশের বাড়তি এখনো ঠিকঠাক আছে নাকি? এক লাথিতে সোজা চান্দিতে এসে চলে গিয়েছে। আরিয়ানের এই কথাটি বলার সঙ্গে সঙ্গে পুরো ড্রয়িং রুম জুড়ে হাসির রোল পড়ে গেল। বাড়ির সবারই কাণ্ড দেখে ব্যথায় নীল হয়ে যাওয়া উজান একদম তাজ্জব পড়ে গেল। আর এইদিকে এত কিছু ঘটে যাওয়ার পরেও মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো লোবাতুর দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে আছে। তার এভাবে তাকিয়ে থাকার আসল কারণ ড্রয়িং রুমের বাকিরা না বুঝলেও মেহের কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। মৌয়ের এই অস্বাভাবিক আর হাবাবের মতো চাহনিতে উজান নিজেই বেশ বিরক্ত হলো। সে চরম গম্ভীর স্বরে আওড়ালো, এই স্টুপিড, ওভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? মৌ এবার ঝট করে মেহেরের দিকে তাকিয়ে চোখ দুটো শুরু করে ফিসফিসিয়ে বলল, জানো আমি কি এবার সত্যি ঠিক দেখছি রে? এই পুরো খাবিস, ও সরি টমেটো ধুর, এই প্রফেসর সাহেব আমার আসল বর। মেহের মনে মনে নিঃশব্দে হাসল। এই পাগল মেয়েটার কথার ধরন এমন কেন? তার কারণ মেহেরের চেয়ে আর কেউ জানে না। সেই ময়ের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই মৌ খুশিতে একেবারে উৎফুল্ল হয়ে শুনে লাফিয়ে উঠল। জানো জানো জানো, আমার 275 নম্বর ক্রাশ এখন আমার নিজের বর। আপা জান, শেষমেশ আমার এই ক্রাশটার সাথে আমার বিয়ে দিয়েছে। ইয়াহু, এখন তো আমার খুশিতে নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে। নাগিন নাগিন এই বলে মৌ কারো তোয়াক্কা না করে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রয়িং রুমের মাঝখানে কোমর দুলিয়ে নাচতে লাগলো। তার এই অভাবনীয় কাণ্ড দেখে বাড়ির সবার চোখে চড়কাজ। সবাই বিস্ময়কর দৃষ্টিতে এই নতুন বইয়ের দিকে তাকিয়ে আছে। কেউ ঠিক করে ঘটনা বুঝে উঠতে পারছে না। পাত্র না দেখেই এক প্রকার জেদ করে অভিমান করে ওজানকে বিয়ে করতে রাজি হয়েছিল মৌ। তার বাবা বিয়ের আগে বলেছিল ছেলের ছবি দেখতে বললেও সে আগে দেখেনি। আর মেহের সবটা জেনে শুনেও মৌকে একটা বিশাল সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যটা গোপন রেখেছিল। উজানকে মৌ প্রায় 2 বছর ধরে চেনে, তার সামনাসামনি চেনা নয়। ফেসবুকে উজানের একটা ড্যাশিং ছবি দেখে তার উপরে মারাত্মক ক্রাশ খেয়েছিল। আর ওজানের উপরে ক্রাশ খাওয়ার সংখ্যাটা ছিল ঠিক 275 নাম্বার। দিনে যে কত শত জনের উপরে মৌ ক্রাশ খায় তার হিসাব সে নিজেও জানে না। তবে বাকিদের নিয়ে সে মোটেও সিরিয়াস না হলেও ওজান ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেসবুকে ওজানকে সে দিনরাত 24 ঘন্টা ফলো করে। ওজানের এমন কোনো পোস্ট ছিল না যেখানে গিয়ে মৌ সবার আগে আই লাভ ইউ বলে কমেন্ট করেনি। কোনো মেয়ে যদি ভুল করে উজানের ছবিতে একটা লাভ ইমোজি বা প্রশংসার কমেন্ট করে, মৌ ডিরেক্ট সেই মেয়েকে ইনবক্সে যেয়ে চুলোচুলি আর ঝগড়া বাঁধিয়ে দিত। এই দীর্ঘ 2 বছরে উজানের সাথে তার মাত্র একবারই কথা হয়েছিল, যখন উজান বিরক্ত হয়ে টেক্সট করেছিল কারো মৌয়ের সবার সাথে ঝগড়া করে। এরপর মৌ শত শত মেসেজ দিলেও উজান আর কোনোদিন তার সিন পর্যন্ত করেনি। মৌ এখনও মনে সুখে নিজেই চলেছে। মেহের তাকে টেনে ধরে থামানোর আপ্রাণ চেষ্টা করে ফিসফিস করে বলল, মৌ প্লিজ এবার থাম বইন, সবাই হাঁ করে দেখছে তোকে। দেখো তাতে আমার কি, ফাইনালি আমি আমার 275 নম্বর ক্রাশকে পার্মানেন্টলি পেয়ে গিয়েছি। আজ আমি নাচবই। মৌ এতটাই এক্সাইটেড যে পাশে দাঁড়িয়ে থাকা আরিফুল চৌধুরী ওরফে নিজের শ্বশুরের হাতটাই খপ করে ধরে গেল। গোল হয়ে নাচতে শুরু করলো এবং সাথে তাল মিলিয়ে গাইতে লাগলো, ধুম্বা চলে উজানের নানির খাতার তলে, মুলা খাইয়া বোম মারে লা 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 লা। নতুন বউয়ের মুখে এমন অখাদ্য আর অদ্ভুত মার্কার গান শুনে উজান হার্ট অ্যাটাক হওয়ার দশা। সে নিচে বাবা মায়ের দিকে চরম কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান বরাবরই খুব গম্ভীর আর কম কথায় বলার মানুষ, অথচ এই আজব বিয়ের চক্করে পড়ে আজ এক রাতেই তাকে জীবনের সবচেয়ে বেশি কথা বলতে হয়েছে। ছেলের এই রাগান্বিত আর থমথমে ফেস দেখে মা মৌসুমী চৌধুরী একটু ভয় পেয়ে এগিয়ে এলেন এবং সান্ত্বনা সুরে বললেন, বাবা এমন করে রাগ নিয়ে তাকাচ্ছিস কেন? মেয়েটা একটু মনে মনে ভালো রে, ভালো মাই ফুট, একটা পাবনা পাগল কারোর থেকে পালিয়ে আসা বিড়ালের বাচ্চা সাথে তোমরা আমাকে ধরে পেতে বিয়ে দিয়েছ। সে নিজে তো আজ তো একটা পাগল, সাথে আমাকেও আজ রাতারাতি পাগল মানিয়ে ছাড়বে। আমার সাথে সাথে আমার নানির গোষ্ঠীও উদ্ধার করে ছাড়লো। ডিসকাস্টিং। এই স্টুপিড মেয়ে যেন বলেও আমার সামনে আমার রুমে না আসে। গট ইট?
এই বলে উজান চরম রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। উজান চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মৌয়ের নাচের ভূত মাথা থেকে থামলো। সে চারিদিকে তাকিয়ে উজানকে না দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, শ্বশুরাপ্পা, আমার হ্যান্ডসাম প্রফেসর সাহেব কই গেল? আরিফুল চৌধুরী ততক্ষণে মৌয়ের এই ঝড়ো হাওয়ার পাল্লায় পড়ে একেবারে হাঁপিয়ে উঠেছেন। তিনি ধপাস করে সোফায় বসে পড়ে নিজের কপালে মুছতে লাগলেন। মৌ এবার সোজা শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে কোমর পাকিয়ে বলল, এই শাশুড়ি আম্মা, আমার বরটা হুট করে কই পালালো? মেহের এবার আর সহ্য না করতে পেরে এক প্রকার জোর করে টেনে মৌকে আড়ালে নিয়ে গেল। দাঁতে দাঁত চেপে কণ্ঠস্বরটা কিছুটা যতটা সম্ভব নিচু করে ধমকের সুরে বলল, বইন, তুই এসব কি বলছিস? মাথা ঠিক আছে তোর? এটা আমাদের বা পুপিদের বাসা নয়, এটা তোর শ্বশুর বাড়ি। প্লিজ তোর এই বাচ্চামো এবার বন্ধ কর। আমি বুঝতে পারছি তুই তোর ক্রাশকে বড় হিসেবে পেয়ে কতটা হাঁপি, কিন্তু তোর এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বাড়ির সবাই তোকে অলরেডি পাগল ভাবতে শুরু করেছে। আর এত বড়বড় করতে হবে না। সে নিজের রুমে গিয়েছে, এখন তুইও সোজা নিজের রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়। আর একটা কথাও যেন তোর মুখ থেকে না বের হয়। মেহেরের এমন বাঘা আর রাগী দৃষ্টি দেখে মৌ এবার কিছুটা দমে গেল। সে নিজের ঠোঁট কামড়ে একটা কিউট হাসি দিল। এরপর ভারী বেনারসি শাড়িটা দুই হাতে আলতো করে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে পেছন ফিরে চেঁচিয়ে বলল, শাশুড়ি আম্মা, মেনি মেনি থ্যাঙ্কস আপনার এই ড্যাশিং হ্যান্ডসাম ছেলেকে আমার কপালে চুটিয়ে দেওয়ার জন্য। কাল সকালে আমার আব্বাজানকে ফোন দিয়ে একটু বলে দিয়ে তার মেয়ে এই বিয়েতে বেজায় খুশি হয়েছে। আব্বাজানকে মন থেকে একরাশ আই লাভ ইউ। আর এক মুহূর্ত সেখানে দেরি করল না মৌ। বরের রুমে যাওয়ার জন্য শাড়ি সামলে এক দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। এদিকে ড্রয়িং রুমে বাকিরা সবাই হা হয়ে তাকিয়ে রইল। রুমে ঢুকে আচমকা থমকে গেল মৌ। পুরো চারদিকে চোখ বুলিয়ে দেখল উজান রুমে নেই। মুহূর্তের মধ্যে মৌয়ের মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। সে ভাবল ড্রয়িং রুমে ওই তুলকালাম কাণ্ডের পর রাগ করে উজান হয়তো আবার রুম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। যেহেতু এই বিশাল রাজপ্রাসাদ সম্বলিত বাড়ির কোনো কিছুই তার চেনা নয়, তাই সে আর একা এই রুমে থেকে বের হওয়ার সাহস পেল না। অভিমানে ঠোঁট উল্টে কাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে থাপাস করে বিছানায় মাঝখানে গিয়ে বসে পড়ল। এর কিছুক্ষণ পরে বাথরুমে দরজা খুলে উজান কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এলো। তার ভেজা চুল আর মাথা থেকে টুকটুক করে পানি ঝরছে। ড্রয়িং রুমে এই চরম অপমানের পর নিচের মাথা ঠান্ডা করতে মাঝরাতেই তাকে শাওয়ার নিতে হয়েছে। কিন্তু বের হয়ে যখন সে বিছানার উপরে লাল টুকটুকো বেনারসি পরা মৌকে এভাবে গাল ফুলিয়ে বসে থাকতে দেখল, তখন ডাকে তার কপালের রগগুলো দপদপ করে ফুলে উঠেছে। যেমনটা মাথাটা যেন মুহূর্তের মতো ঝিমঝিম করে উঠল। যে বিয়েটাকে সে মনে ভুলেও স্বীকার করে না, অথচ সেই মেয়েটাই তার বিছানায় দখল করে বসেছে। উজান আর নিজের রাগ ধরে রাখতে পারল না। বাজকই মেজাজে চেঁচিয়ে উঠে বলল, হে স্টুপিড গার্ল, তুমি এখানে কেন এসেছো? এক্ষুনি আমার রুম থেকে বের হও। এতক্ষণ পর নিজের ক্রাশ মার্কা জামাইয়ের কণ্ঠস্বর পেয়ে মৌয়ের ভেতরের সব দুঃখ এক পলকে ওধাও। খুশিতে একেবারে গদগদ হয়ে সে বিছানা থেকে লাফিয়ে নেমে সোজা উজানের সামনে গিয়ে দাঁড়ালো। এমনিতে মৌকে দেখে উজানের পিত্তি জ্বলে যাচ্ছিল। তার উপরে মেয়েটা এখন এক হাত দূরত্বের সমানে এসে দাঁড়িয়ে ট্যাপ করে তার দিকে তাকিয়ে আছে। উজান আবারও সিংহের মতো ধমকে উঠল, স্টুপিড গার্ল, কথা বলছো না কেন? হোয়াট আর ইউ সাইলেন্ট? মৌ সেদিকে পাত্তাই দিল না। উজানের ভেতরে রাগ না দেখে সে তার ভেজা চুলের সুঠাম অবয়ব থেকে মুগ্ধ হয়ে দুই গালে হাত দিয়ে আলতো করে আওড়ালো, সো কিউট। বউয়ের মুখে এই কথা শুনে উজানের মুখের রং পাল্টে গেল। মেয়েটা সে চান প্রাণ দিয়ে ধমকাচ্ছে, অথচ সে রাগ তো গায়ে মাখা দৌড়, উল্টো তাকে থেকে ফ্ল্যাট করছে। এই অবাধ্য মেয়ের সাথে কথা বলার বৃথা। ওজান নিজের বিরক্তি চেপে নিয়ে নিজেই একপাশে হয়ে সরে দাঁড়ালো। এই ডানপিটে মেয়েটার চক্করে মাঝরাতে তাকে ঠান্ডা পানিতে শাওয়ার নিতে হয়েছে। সে আর নতুন করে ঝগড়া করে এনার্জি নষ্ট করতে চায় না। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটা ব্ল্যাক টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। কিন্তু মৌ এখনও মন্ত্রমুগ্ধের মতো তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে সে ঘোর কাটিয়ে ওজান নিজের রুমের ভেতরের দিকে পা বাড়ায়। মৌ ঠিক ছায়ার মতো তার পিছু পিছু সেদিকেই যায়। ওজান ডানে গেলে মৌ ডানে যায়, ওজান বায়ে গেলে মৌ বায়ে যায়। তা দেখে রাগে একেবারে মম হয়ে ফাটল উজান। সে ঝট করে পেছন ফিরে কটমট করে তাকিয়ে গর্জে উঠল, ইডিয়েটের মতো আমার পিছু পিছু ঘুরছো কেন? প্রবলেম কি তোমার? মৌসারির আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে একগাল হেসে বলল, আরে ক্রাশপোর, আপনি এখন আমাকে চিনতে পারছেন না? আমি মৌ তাসপিয়া মৌ, যে আপনাকে ফেসবুকে রোজ কম করে হলেও 100 করে মেসেজ পাঠাতাম। ভুলে গেলেন আমায়? কথাটা কান দিয়ে মগজে পৌঁছাতেই ওজান যেন আকাশ থেকে পড়ল। সে চোখ দুটো সরু করে ঘাড় পাকিয়ে দেখল। মৌকে ওপর থেকে নিচ পর্যন্ত কুটিয়ে কুটিয়ে দেখে নিজের কপালে চাপড়ে দাঁতে দাঁত পিষে বলল, শেষমেশ এই স্টুপিড কালি আমার কপালে জুটল। তোমার ওই পাগলামির জন্য ফ্রেন্ড সার্কেলের কারোর সাথে আমি লজ্জায় কথা বলতে পারি না। ফ্রেন্ড লিস্টে যার সাথে আমার ছবি দেখেছ তার ইনবক্সে গিয়েই তুমি তুমুল ঝগড়া পাঠিয়েছ।
আর এখন তুমি পার্মানেন্টলি আমার বউর সাথে চলে আসলে। মৌ এবার লজ্জা পাওয়ার ভঙ্গিটা করলো। শাড়ি পাড় দিয়ে সামান্য মুখটা আড়াল করে মাথা নিচু করে বলল, আমি ওদের সাথে এমনি এমনি ঝগড়া করছি নাকি? ওই ডাইনিগুলো কেন আপনাকে কমেন্ট করে ইনবক্সে ওভাবে লাভ ইমোজি দেবে? আমার ক্রাশের দিকে অন্য কেউ তাকাবে, এটা আমি বেঁচে থাকতে হতে দেবো না। মৌয়ের লজিক শুনে ওজান নিজের চুলে মুঠি করে ধরে চিৎকার করে বলল, জাস্ট শাট আপ। ব্যাস, বড় ধমক শুনে মৌ লক্ষ্মী মেয়ের মতো চট করে নিজের ঠোঁটের উপরে আঙুল দিয়ে মুখ বন্ধ করে ফেলল। ওজান নিজের মাথা চেপে ধরে একটু শান্তির খোঁজে বেলকনির দিকে গেল, কিন্তু কপাল খারাপ বলে যা হয়, যেখানে কেউ বিপদ তার পিছু ছাড়ল না, মৌ ঠিক ছায়ের মতো সেখানে তার পিছে এসে হাজির হলো। ওজান এবার চরম বিরক্তির গম্ভীর স্বরে দু হাতে বুকের কাছে গুটিয়ে আওড়ায়, হোয়াই আর ইউ ফলোয়িং মি এগেইন? মৌ মুখে আঙ্গুল রেখে চোখ দুটো বড় বড় করে বলল, আপনি কত সুন্দর। ওজান ডাকে পুষতে পুষতে গর্জন তুলল, এক থাপ্পড় দিয়ে তোমার সবকটা দাঁত ভেঙে দেবো। তোমার বয়স কত? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? মৌ নিজের বুক টান টান করে বেশ দেমাকের সাথে উত্তর দিল, আমার বয়স 17, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। উজানের চোখ জোড়া এবার কপালে উঠল। সে তাচ্ছিল্য সুরে বলল, পুচকে একটা মেয়ে। মৌ নিজের কোমরে 2 হাত দিয়ে ধরে মুখটা পাকিয়ে তেজ দেখিয়ে প্রতিধ্বনিত করে, আমি মোটেও পুচকি নয়, আমি অনেক বড় হয়েছি। উজান সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তা দেখে বুঝতে পারি। তা কোন গ্রুপ নিয়েছ? মৌ খানিকটা ভান নিয়ে উত্তর দিল, এটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তাই সায়েন্স নিয়েছি। তাহলে নিউটনের প্রথম সূত্রটা বলো। মৌ যেন আকাশ থেকে পড়লো। পড়াশোনা সে বরাবরই টাপ্পা, তবু সে সায়েন্স ছাড়া কোনোটাই নেবে না, তাই কলেজে গিয়েও সায়েন্সও নিয়েছে। সে পদার্থবিজ্ঞান কেন, শুধু বিজ্ঞান পড়তে গিয়েও দাঁত ভেঙে যাওয়ার উপক্রম। আর এই লোকটা তাকে নিউটনের সূত্র ধরেছে ভাবা যায়? মৌ উপরে তাকিয়ে 2 হাত দিয়ে মনোজাত ধরে বলতে লাগলো, মাবুদ, তুমি আমাকে কোন জালিমের হাতে তুলে দিলে? বাসর রাতে রোমান্স না করে কোন দেশের ইবলিশ শয়তানের সূত্র বলতে বলেছে? এর থেকে তুমি আমায় তুলে নাও। উজান আড়ালে মুচকি হাসে। মেয়েটার ওপর সে চরম বিরক্ত হয়েছে, আবার তার এমন পাগলামিটে কথাই না হেসে পারছে না। ঠিক তখনই মৌ নিজের ঠোঁট চেপে ধরে ফিসফিসিয়ে হাসতে হাসতে আচমকা বলে ওঠে, আই লাভ ইউ প্রফেসর সাহেব। হুট করে এমন বান শুনে ওজান খক করে কাশতে শুরু করে। নিজের হ্যান্ডসাম লুক আর প্রফেশনের কারণে জীবনে যে সে মেয়েদের কাছ থেকে অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু সত্যি বাসর রাতে ওভাবে মুখের উপরে হুটহাট কেউ প্রপোজ করতে পারে তা তার জানা ছিল না। তার উপর এই পিচি মেয়েটার বয়স তার চেয়ে প্রায় অর্ধেক। উজান ভাবল, এখন যদি সে আরেকটু স্বাভাবিকভাবে কথা বলে তবে এই অবাধ্য মেয়েটা মাথায় উঠে নাচবে। তাই সে নিজের নাক সিটকে চরম রাগান্বিত কণ্ঠে ধমকে উঠল, চুপ করো ইডিয়েট। নাক টিপলে যার দুধ বের হয় সে কিনা ভালোবাসি বলে। শোনো মেয়ে, পিচ্ছি পিচ্ছির মতো থাকবে, না হলে পাশের রাতে ম্যাথ করাবো। এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, কিন্তু এই গভীর রাতে রোমান্সের বদলে হুট করে ম্যাথের কথা শুনে মৌয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। গণিতের নাম শুনলে তার গায়ে জ্বর আসে। সে দ্রুত নিজের সবকটা দাঁত কেলিয়ে একদম কাঁচামাচা হাসি দিয়ে বলল, এই না না, আমি তো জাস্ট এমনি ইয়ার্কি করছি, ম্যাথ করতে যাবো মন দুঃখে। তবে মৌ নিজের কথা শেষ করার আগেই উজান গড়গড় করে পা ফেলে সোজা রুমের ভেতরে চলে গেল। মৌ বাইরে দাঁড়িয়ে মুখটা পাকিয়ে নিজের মনেই বিড়বিড় করে আওড়ালো, খাবিস একটা। শেয়ালের সামনে আস্ত একটা মুরগি গুড়গুড় করছে, অথচ তার চোখে পড়ছে না। যেদিন নিচে পীড়িত করতে আমার পেছনে গুড়গুড় করবে সেদিন তোকে লাথি মেরে সোজা ওখানটায় পাঠিয়ে দেবো। উজানের পিছু পিছু মৌ রুমে ঢুকলো। সে আবার উজানের সামনে গিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু উজান তার দিকে এক পলক তাকানোর প্রয়োজন মনে করল না। সে পেট থেকে নিজের একটা বালিশ টেনে নিল, তারপর ময়ের পাশ কাটিয়ে সোজা গিয়ে কোনায় সোফাটাই ধপাস করে শুয়ে পড়ল। ঘুমানোর জন্য চোখ বন্ধ করার আগেই সে বারবার বরাবরের মতো গম্ভীর স্বরে শেষে হুঁশিয়ারি দিল, স্টুপিড গার্ল, তুমি এই বিশাল বিছানায় ঘুমাবে আর আমি এখানে সোফায়? রাতে যদি কোনো কারণে আমার কাছাকাছি আসার চেষ্টা করেছ তবে একটা থাপ্পড় দিয়ে মাঝরাতেই রুম থেকে বের করে দেবো, মাইন্ড ইট। না, তুমি আমার কেউ হও আর না আমি তোমার। সো আমার থেকে সবসময় অন্তত 10 হাত দূরত্ব বজায় রেখে চলবে, বুঝতে পেরেছ? মৌ ওজানের দিকে মুখটা কুচকে এক পিস্টে ভেঙচি কাটল, কিন্তু ওজান হুট করে চোখ খুলে চেই না তার দিকে একটা রাগে দৃষ্টি নিক্ষেপ করলো। মৌ আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে এক দৌড়ে বিছানায় গিয়ে কম্পিউটারটা সারা গায়ে জড়িয়ে নিল। 4 দিন ধকলের পর বিছানার নরম স্পর্শ পেতেই মৌ মুহূর্তের মধ্যে গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। ভোরের মৃত আলো এসে চোখে মুখে পড়তে বিরক্তি নিয়ে ঝট করে চোখ বন্ধ করে নিল উজান। 2 হাত দিয়ে শক্ত করে মাথাটা চেপে ধরল সে। মাথাটা ভীষণ ব্যথা করছে। ঠিক তখনই শরীরের ওপর কেমন যেন একটা অতিরিক্ত ভার অনুভব করলো উজান। চোখ মেলে সামনে তাকাতেই সে চমকে উঠল। তার হৃদস্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। সামনে একই দৃশ্য, মৌ তাকে নিজের বুকের সাথে লেপ্টে ধরে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমোচ্ছে।
সোফার এক চিলতে জায়গাতেই মেয়েটা কখন যে এসে তার ওপরে এভাবে ঘুমিয়েছে আছে উজান টেরই পায়নি। রাগে উজানের ফর্সা মুখে মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে বিদ্যুৎ গতিতে মৌকে নিজের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। হুট করে ঘুমের কোণে এমন অতর্কিত পাক্কা ধাক্কা খাওয়ায় ঘুমন্ত ময়ূরের পুরো ব্যাপারটা বুঝতে বেশ খানিকটা বেগ পোয়াতে হলো। সোফা থেকে শটান মেঝেতে পড়ে গিয়ে মাথায় কুকড়ে উঠল সে। শাড়ির আঁচলটা একপাশে লুটিয়ে পড়েছে। মৌ নিচে কোমরটা চেপে ধরে নাক ফুলিয়ে ওজানের রাগান্বিত মুখের দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতেই লোকটার কাছ থেকে এমন অমানবিক আচরণ পেতে হবে তা সে স্বপ্নেও কল্পনা করেনি। মৌ কোনো রকমে টাল সামনে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, তবে চোখ থেকে এখনও ঘুমের রেশ কাটেনি। তন্ডাচ্ছন্ন অবস্থায় সে আবারও মাথা ঘুরে পড়ে যেতে নিলে উজান এবার নিজেই অজান্তেই বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে তার কোমর ধরে তাকে সামনে নিল। পরক্ষণে নিজের হাত সরিয়ে নিয়ে বরাবরের মতোই বাজকই মেজাজে চেঁচিয়ে উঠল, এই বেয়াদব্বি, সোজা হয়ে দাঁড়াও। আর তুমি কোন সাহসে মাঝরাতে আমার বুকের উপরে এসে শুয়েছিলে? হ্যাঁ, কাল রাতেই তোমাকে কড়া ওয়ার্নিং দিয়েছিলাম না যে ভুলেও আমাকে টাচ করবে না? উজানের এমন ধমকে ছুটে মৌয়ের চোখের সব ঘুম এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। সে নিচের শাড়িটা টেনে টুনে কোনো মতে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে একরাশ নির্বাক দৃষ্টি। সোফা থেকে আচমকা শক্ত মেঝেতে ফেলে দেওয়ার কারণে তার কোমরে বেশ চোট লেগেছে। প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু সেই শারীরিক ব্যথা সে মুখ চাপে সহ্য করে নিলেও সাত সকালে ওজানের এমন নির্মম ব্যবহার তার মনটাকে তছনছ করে দিল। সে অভিমানী মুখে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করে সবসময় কেন বলেন, কেন বকেন বলুন তো? আমি কি ইচ্ছে করে আপনার সোফায় এসেছিলাম নাকি? রাতে বাইরে প্রচণ্ড করে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া আমাদের তো এখন বিয়ে হয়েছে, আর আমি তো আপনাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। সেই হিসেবে নিজে বরকে একটু জড়িয়ে ধরে ঘুমাতেই পারি, তাই না? এতে এত মহাভারত অশুদ্ধ কি হলো? উজান তর্জনে উঠিয়ে গর্জে উঠল, জাস্ট শাট আপ। বিয়ে হয়ে গিয়েছে মানেই যা তা তাই করবে? লিসেন টু মি, বি কেয়ারফুলি। নেক্সট টাইম একদম আমার ধারের কাছে আসার চেষ্টা করবে না। আমি ঘৃণা করি তোমার মতো মেয়েদের, যাদের কাছে ভালোবাসার মানে সস্তা একটা খেলা। যখন ইচ্ছে হলো ইমোজি পাঠালো, আর যখন ইচ্ছে হলো ভেঙে গুড়িয়ে দিল। আই হেট লাভ অ্যান্ড আই হেট ইউ। তোমাকে আমি কোনোদিন বউ হিসেবে মানি না, আর কোনোদিন মানবও না, বুঝতে পেরেছ? এই বলে রাগে ফুসতে ফুসতে দ্রুত রুম ছেড়ে বেরিয়ে গেল উজান। তার চলে যাওয়ার দরজার দিকে মৌ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তার চোখের কোণাটা অশ্রুতে ভরে উঠেছে। মৌ মনে মনে নিজেকেই প্রশ্ন করল, উজান তাকে বউ হিসেবে মানছে না সেটা বুঝল। উজান তবে 275 নম্বর ক্রাশ, সেটাও সত্য। কিন্তু তার মানে কি এই মেয়ে মৌ উজানকে সত্যি সত্যি ভালোবাসে না? যদি মনে ভালোবাসা নাই থাকতো, তবে গত 2 বছর ধরে উজানের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে ময়ের বুকে কেন এত তীব্র হিংসা হতো? কেন যে অন্য মেয়েদের সহ্য করতে পারতো না? কেন তিনি শতবার মেসেজ করে নিজেকে এভাবে উজানের সামনে পাগল প্রমাণ করতো? কেন ভালোবাসে ভালোবাসে বলে মুখে ফেনা তুলে ফেলতো? এসব কি শুধুই একটা পুচকে মেয়ের সাময়িক মোহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে খাঁটি গভীর কোনো ভালোবাসা? মৌ চুপ করে কিছুক্ষণ রুমের মাঝখানে দাঁড়িয়ে রইল। বাপের বাড়িতে সে বড্ড আদরে রাজকন্যার মতো মানুষ হয়েছে, তাই খুব ছোটোখাটো কথা, কড়া কথাও তার মনের ভেতরে তীরের মতো এসে পিঠে তাকে ভিতর থেকে রক্তাক্ত করে দেয়। অথচ পাথরের মতো শক্ত এই উজান চৌধুরী তার সেই নরম ছোট্ট মনটা একটুও বুঝতে পারল না। মৌ নিজের চোখের পানিটা হাতের উল্টো পিঠতে মুছে নিল। তারপর জোর করে মুখে একরাশ হাসি ঝুলিয়ে নিচের জামা নিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ল। প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুমের দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো। শাওয়ার নেওয়ার পর তার ভেজা চুলগুলো থেকে টুপটাপ করে পানি ছড়েছে মেঝেতে। সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে নিজের চুল আঁচড়ানোর জন্য চিরুনিটা হাতে নিল, কিন্তু কিছুতেই তা গুছিয়ে উঠতে পারল না। চুলগুলো তার কোমর অব্দি ছড়ানো, ঘন কালো কৃষ্ণচূড়ার মতো লম্বা। লম্বা চুল মৌয়ের নিজের খুব একটা পছন্দ নয়। সে আর নিজে কখনো নিজের চুল বাঁধতেও পারে না। বাপের বাড়িতে তার চুলের সব রকম যত্ন মেহের আর তার ফুফাতো ভাই সাব্বির নিয়ে থাকে। সাব্বির মেহের আর মৌ একই কলেজে পড়াশোনা করে। সেখানে সাব্বির মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অভিভাবকের মতো এই দুই পিচ্ছি বোনকে সবসময় চোখে চোখে আগলে রাখাই সাব্বিরের প্রধান কাজ। মৌ নিজের অবাধ্য চুল কিছুতেই ঠিক করতে না পেরে চিরুনি ছুঁড়ে ফেলে বিছানায় তপাস করে বসে পড়ল। ঠিক এর কিছুক্ষণ পরেই উজান গম্ভীর মুখে রুমে ঢুকল। মৌকে এভাবে চুপচাপ শান্ত হয়ে বিছানায় বসে থাকতে দেখে উজানের ভ্রুচোরা কুঁচকে গেল। মেয়েটা তো এতটুকু শান্ত হয়ে বসে থাকার কথা নয়, যে মেয়ে শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই আসতেই মাঝরাতে এত বড় তুলকালাম কাণ্ড করে ঘটিয়ে থাকে। সে অন্তত একটা শান্ত থাকার পাত্রী নয়। উজান মৌয়ের দিকে আর মনোযোগ না দিয়ে নিজের মতো করে রেডি হতে লাগলো। একটা অফ হোয়াইট শার্ট পরে সে বাইরে যাওয়ার জন্য একদম প্রস্তুত। হঠাৎ করে মৌ বিছানা থেকে উঠে সোজা উজানের সামনে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়ালো।
তবে এবার আর উজান রেগে গেল না, বরং তার চোখ মুখের শান্ত রূপ দেখে বেশ শীতল ও নিচু স্বরে জিজ্ঞেস করলো, কি চাই তোমার? বউ চোখের পলক না ফেলে পড়ল, আমার তো জীবনভর শুধু আপনাকেই চাই। তবে এখন শুধু আমার এই ভেজা চুলগুলো একটু আঁচড়ে দেবেন প্লিজ। আমি নিজে চুল আঁচড়াতে পারি না। উজানের চোখের জোড়া কপালে উঠল। হোয়াট? এত বড় হয়েছে অথচ এখনো নিজের চুল আঁচড়াতে পারো না? মো মুখটা একটু বাঁকিয়ে নিল। বড় কই হইলাম, আপনি তো আমায় সবসময় পুচকে আর বিড়ালের বাচ্চা ভাবেন। তাহলে আবার চুলগুলো একটু ঠিক করে দেন না প্লিজ। আমি মেহেরের কাছেই যেতাম, তবে আমার মিষ্টি বোনটা এখন একটু আরাম করে ঘুমোচ্ছে, তাই ডাকতে ইচ্ছে হলো না। আর জানেন আমার বোনটা গত 5টা বছর ধরে একটা রাতও ঠিক করে ঘুমোতে পারে না। ঘুমোতে গেলে সে কালো অন্ধকার দিনটার কথা ওর বারবার মনে পড়ে যায়। তখন ও ভেতরে ভেতরে বড্ড কষ্ট পায়, কিন্তু বাইরে কাউকে নিজের কষ্টতে বুঝতে দেয় না। সেই অভিশপ্ত অন্ধকার দিনটার জন্যই মেহের একেবারে নিজের বাবাকে হারালো, আর তার কিছুদিন পরেই নিজের মাকেও হারিয়ে পুরোপুরি একা হয়ে গেল। আবার চানুটা আগে এমন চুপচাপ ছিল না জানেন। ও আগে কত দুষ্টুমি করতো, সারাক্ষণ হাসতো, কিন্তু সময়ের সাথে সাথে ওর জীবনটার সব আনন্দ বদলে গিয়েছে। আমার সেই পুরনো চানুটা আর আগের মতো নেই। কথাগুলো বলতে বলতে বউয়ের চোখ পেয়ে আপনা আপনি দুফোঁটা নোনা চোখ গড়িয়ে গালকে পেয়ে পড়ল। বউয়ের কথা শুনে উজানের মনটা কেমন যেন খচখচ করে উঠল। সে নিজেও বিয়ে বাড়ি থেকে লক্ষ্য করেছে মেহের মেয়েটা ভীষণ চুপচাপ স্বভাবের, কারোর সাথে একটু কথাও বলে না, সবসময় একটা দূরত্ব বজায় রাখে। তাকে আর ইফাতকে দেখলে তো মেয়েটা বেশ 10 হাত দূরে দিয়ে হেঁটে চলে যায়। কিন্তু কেন এমন করে তা উজান নিজেও জানত না। বিয়ের দিন যখন সবাই আলো আর বাজনার মধ্যে আনন্দ করছিল, তখন মেহেরকে সে তাদের এক করে একা একা বসে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কান্না করতে দেখেছিল। উজান তখন মেহেরের কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেও মেহের তাকে এড়িয়ে গিয়ে একটা কথা বলেনি। হঠাৎ উজান কৌতূহল সামলাতে না পেরে নিচু গলায় জিজ্ঞেস করলো, কি এমন হয়েছিল মেহেরের লাইফে? উজানের প্রশ্নে ময়ূর এবার ঘোর কাটল। সে বুঝতে পারল আবেগের বশে সে মেহেরের গোপন কষ্টের কথা মুখ ফসকে বলে ফেলেছে। সে উজানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, না মানে কিছু না। উজান বুঝতে পারল বউ সেই অন্ধকার দিনের কথা আর বিস্তারিত বলতে চায় না, তাই সে আর চোরাচুরি করল না। তবে সে আলতো করে ময়ের হাত থেকে তাকে ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করালো। টেবিল থেকে একটা হেয়ার ড্রায়ার হাতে নিয়ে সে পরম যত্নে ময়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। মৃদু বাতাসে ময়ের অবাধ্য লম্বা চুলগুলো বারবার উড়ে এসে উজানের মুখে আঁচড়ে পড়ছিল। অথচ আশ্চর্য বিষয়, উজানের এখন আর বিন্দুমাত্র বিরক্ত লাগছে না, বরং তার হৃদয়ের গভীর কোণে কেমন যেন একটা অদ্ভুত অচেনা অনুভূতির সৃষ্টি হতে লাগলো। এই অনুভূতিটা তার জীবনের অন্য বসন্তের মধ্যে সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। চুল শুকানো শেষ হলে উজান চিরুনি দিয়ে অত্যন্ত যত্ন সহকারে ময়ের মাথায় একটি সুন্দর খোপা করে দিল এবং আয়নায় ময়ের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে অবচেতনভাবেই মনে মনে একটু মুচকি হাসল। বরের হাতে সেই কোমল স্পর্শ আর আয়নায় তার মুচকি হাসি দেখে ময়ের বুকটা ধক করে উঠল। সে ভীষণ লজ্জা পেয়ে নিজের লাল হয়ে যাওয়া মুখটা লুকিয়ে দ্রুত পা ফেলে কক্ষ ত্যাগ করে নিচে চলে গেল। আর উজান ময়ের লজ্জামাখা হাসি দেখে শব্দ করে হাসল। সিঁড়ি বেয়ে নিজের অফ হোয়াইট শার্টের হাতে দুটো কুড়ি অবধি ফোল্ড করতে করতে নিচে নেমে আসছে উজান। ড্রয়িং রুমের সোফায় বসে মৌ তার দিকে তাকিয়ে নিজের এক হাতে দিয়ে মুখ চেপে মিটমিটি করে হাসছে। ডাইনিং টেবিলে তার শাশুড়ি মৌসুমী চৌধুরী পরম আদরে মৌ আর মেহেরকে নিজের হাতে খাবার খাইয়ে তুলিয়ে দিচ্ছে। আজ যেহেতু চাঁদ রাত আর কয়েক ঘন্টা মাত্র পরেই খুশির ঈদ, তাই মেহের আজ বিকেলেই নিজে ফুপির বাসায় চলে যেতে চেয়েছিল, কিন্তু এই চৌধুরী বাড়ির কেউই তাকে একা একি সেই বাসায় ফিরে যেতে দেয়নি। বাড়ির কর্তা আরিফুল চৌধুরী মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছে মেহেরকে আর ওর পুপির বাসায় রেখে দিয়ে কষ্টে পড়াশোনা করাবেন না। এখন থেকে ও এই বাড়িতেই সবার সাথে থাকবে। যেহেতু আরিফুল চৌধুরীদের দুই ভাইয়ের কোনো কন্যা সন্তান নেই, তাই ঘরের বৌমা দুবা মৌ আর মেহেরের প্রতি আরও এক অন্যরকম পৃথিবীর টান অনুভব করেন। বাড়ির বউ বড় তুবা একপাশে এসে আগামীকাল ঈদের সকল জিনিসপত্র গুছিয়ে রাখছে। ঠিক তখনই সিঁড়ির দিকে তাকিয়ে মৌ চট করে শাশুড়ি মৌসুমী চৌধুরীর হাতে একটা আলতা খোঁচা দিল উজানকে কিছু বলার জন্য। মৌসুমী চৌধুরী মৌয়ের মনের ভাব বুঝতে পেরে মুচকি এসে উজানকে উদ্দেশ্য করে ডেকে উঠলেন, উজান বাবা, সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস? উজান ঘাড় বাঁকিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকালো। মৌকে ওভাবে চোরের মতো মুখ টিপে হাসতে দেখে তার মগজে প্রচণ্ড রাগ চড়ে গেল, কিন্তু মায়ের সামনে সে নিজের রাগ প্রকাশ করে না করে শান্ত গলায় বলল, একটু ভার্সিটি যাচ্ছি আম্মু, কোনো দরকার ছিল? দরকার থাকবে না কেন, আজ বাদে কাল ঈদ, ঘরে মেয়েদের ঈদের শপিং করিয়ে দিতে হবে তো। তুই গিয়ে ওদের সাথে শপিং মলে থেকে ঘুরে নিয়ে আয়। উজান নিজের বিরক্তি চেপে বলল, সেটা আমাকে বলছো কেন আম্মু? তুমি তোবাভাবে আছো? তোমরা সবাই মিলে গিয়ে শপিং করে এসো, আমার অনেক কাজ। মৌসুমী চৌধুরী এবার একটু কড়া গলায় বললেন,
আমরা কি করে আসবো মানে কি? চুপচাপ ঘন্টাখানেকের মধ্যে ভার্সিটির কাজ শেষ করে বাসায় চলে আসবি। তারপর তোরা সবাই মিলে একসাথে শপিংয়ে বের হবি। ব্যাস, এটাই আমার শেষ কথা। সিরিয়াসলি আম্মু? উজান এবার মায়ের উপরে কিছুটা ক্ষোভ উগরে দিয়ে বলল, একটা আস্ত আপদকে এমনিতেও তোমরা জোর করে আমার ঘাড়ে তুলে দিয়েছ। এখন আবারও নতুন করে উটকো ঝামেলার জন্য ফোর্স করছো। আমি আগে পরিষ্কার করে বলে দিচ্ছি, এইসব শপিংয়ের ফালতু ঝামেলার মধ্যে আমি একদমই নেই। আর আজ রাতে বাসায় ফিরতে আমার বেশ দেরি হবে। ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের ঈদের আগের রাতের একটা বিশেষ গেট টুগেদার পার্টি আছে। মৌসুমী চৌধুরী অবাক হয়ে বললেন, ঘরে নতুন বিয়ে করা বউ রেখে তুই মাঝরাতে পর্যন্ত বাইরে বন্ধুদের সাথে পার্টি করবি? আম্মু প্লিজ স্টপ। আমি তোমাদের আর কতবার বলবো যে না আমি এই জোরপূর্বক বিয়েটাকে মানি, আর না এই ইডিয়েট মেয়েটাকে নিজের বউ বলে স্বীকার করি। এই বলে উজানার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কটকট করে সদর দরজা দিয়ে এগিয়ে যেতে লাগলো। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে মৌ ডাইনিং চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পেছন থেকে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল, ক্রাশবর শপিংয়ে না না যান ভালো কথা, কিন্তু বিকেলে আসার সময় আমার জন্য মেহেদি নিয়ে আসবেন। আমি কিন্তু মেয়ের দিন হাতে মেহেদি ছোঁয়াতে পারিনি, তবে আজ রাতে অবশ্যই দেব। আপনি যদি নিজ হাতে মেহেদি এনে না দেন তাহলে আমি কিন্তু এই ঈদে হাত খালি রাখবো, কিচ্ছু দেব না। উজান দরজার কাছে গিয়ে এক পলকের জন্য ময়ূর দিকে ফিরে তাকালো না। শুধু যাওয়ার আগে তাচ্ছিল্যের সুরে বলল, যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। সত্যি সত্যি বলছি, এনে না দিলে আমি কিন্তু হাতে মেহেদিই ছোঁয়াবো না। মৌ পেছন থেকে পা তাপালো, কিন্তু উজান ততক্ষণে ধূপধাপ পা ফেলে দৌড়ে পার হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। উজানেরও এমন বেখেয়ালি দেখে মৌ এবার শাশুড়ির সামনে গিয়ে রসগোল্লার মতো গাল ফুলিয়ে বসে পড়ল। অভিমানী সুরে বলল, শাশুড়ি আম্মা, আমি আগে আপনাদের ডিক্লেয়ার দিয়ে রেখেছি, আপনার ওই খিটখিটে ছেলে যদি আজ বিকেলে আমার জন্য মেহেদি কিনে না আনে তবে আমি কাল ঈদের দিনে কোনো নতুন জামা কাপড় পরবো না। মৌ আর সেখানে দাঁড়ালো না, রাগ করে এক দৌড়ে দোতলার দিকে চলে গেল। মৌসুমী চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশ চোখে মেহেরের দিকে তাকালেন। ছেলেটা কেন যে এমন অবুঝের মতো ব্যবহার করেছে? মেহেরও চিন্তিত মুখে দৌড়ে মৌয়ের পিছু নিল। দেখতে দেখতে দুপুর করিয়ে বিকেল হলো, আর বিকেল করিয়ে ঘুটঘুটে রাত নামলো, তবুও ওজন বাসায় ফিরল না। ওইদিকে মৌ নিজের রুমের দরজার ভেতর থেকে লক করে চরম মুড অফ করে বিছানায় বসে রইল। শাশুড়ি মৌসুমী চৌধুরী দরজার বাইরে দাঁড়িয়ে কত অনুনয় বিনয় করলেও তিনি মৌদের জেদের বসে দরজা তো খোলেইনি, উল্টো এক ফোঁটা পানিও মুখে তোলেননি। মৌ আজ সারাদিনে নিজের রাগ আর অভিমান চেপে রাখতে না পেরে শাশুড়ি ফোন থেকে ওজানকে কম করে হলেও 50 বারের ওপরে কল করেছে। ওজান প্রথমবার রিসিভ করে মৌয়ের গলার আওয়াজ পেয়ে কেটে দিয়েছিল, আর তারপর থেকে ফোনটা পকেটে পড়ে রেখেছিল। একবারের জন্য রিসিভ করেনি। মৌ মেঝেতেই উপর হয়ে কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 2টো। তখন উজান অত্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ধীর পায়ে বাসায় ফিরল, কিন্তু সে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সোফা থেকে বাজকই মেজাজে উঠে দাঁড়িয়ে সিংহের মতো গর্জে উঠল আরিফুল চৌধুরী। বাবার এরকম রুদ্ররূপ দেখে উজানের পায়ের নখ থেকে মাথার চুল অব্দি কেঁপে উঠল। আরিফুল চৌধুরী তাতে দাঁত চেপে বললেন, বেয়াদব ছেলে, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি যেখানে আজ পর্যন্ত এই বাড়ির কোনো মেয়ে বা বউকে সামান্য কথায় আঘাত পর্যন্ত দেওয়া হয়নি, সেখানে তুই আমার ঘরের নতুন বউকে সারাদিন এভাবে কাটিয়েছিস? নিজেকে কি মনে করিস তুই? হ্যাঁ, একজন সামান্য ভুল নারী তোর জীবন থেকে চলে গিয়েছে বলে তুই প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আরেকটা নিষ্পাপ মেয়ের জীবন বিষিয়ে তুলবি? মেয়েটার বাবার হাত ধরে আমি নিজে কথা দিয়ে এসেছিলাম যে ওকে আমি নিজের মেয়ের মতো রাজমোহনী করে রাখবো, কখনো কোনো কষ্ট পেতে দেব না। অথচ তুই আমার সেই আদরের বৌমার চোখে আজ ঈদের আগের রাতে অশ্রু ঝরালি। ড্যাড, একদম চুপ তুই। একটা সামান্য মেহেদি এনে দিলে তোর কি এমন মহাভারত অশুদ্ধ হতো? হ্যাঁ, সারাদিন মেয়েটার ওই ফ্যাকাশে আর কন্যন্নত মুখের দিকে আমি তাকাতে পারিনি। সারাদিন কারোর সাথে কথাও বলেনি, এমনকি রাতে এক লোকমা ভাতও পেটে দেয়নি ও। বাবার মুখ থেকে মৌসুমীর সারাদিন না খেয়ে থাকার কথাটা শোনা মাত্রই ওজানের বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। নিজের অজান্তে নিজের প্রতি একটা তীব্র রাগ ও অপরাধবোধ জন্ম নিল। সে মনে মনে যতই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করুক না কেন, কিন্তু দিন শেষে সমাজের আইন আর ধর্মের বাঁধনে এই মেয়েটি তারই বিবাহিত স্ত্রী। উজানার এক সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে কথা না বলিয়ে দ্রুত পা ফেলে আবারও বাসা থেকে বের হলো। রাতের অন্ধকারের মাঝে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আরিফুল চৌধুরী রাগান্বিত চোখে ছেলের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। প্রায় ঘন্টাখানেক পর উজান যখন ফিরে এলো, তখন তার এক হাতে গুনে গুনে 10টা ব্র্যান্ডের মেহেদি আর অন্য হাতে ঈদ উপলক্ষে একটি চমৎকার গাড়ি। মেয়েদের শাড়ি ও ড্রেসের ব্যাপারে উজানের বিন্দুমাত্র ধারণা নেই, তাই মলে গিয়ে নিজেদের চোখে যে শাড়িটা সবচেয়ে উজ্জ্বল আর সুন্দর লেগেছে সেটাই সে মৌয়ের জন্য নিয়ে এসেছে।
দিলবাড়ি মৌয়ের রুমে লকটা নিজের চাবি ডুপ্লিকেট সেট দিয়ে খুলে ভেতরে ঢুকলো উজান। রুমে ঢুকে জিরো ওয়াটের আবছা নীল আলোয় সে দেখতে পেল মৌ অবাক বাচ্চাদের মতো ঠোঁট দুটো উল্চে কম্পিউটারের ছাড়া রুমের শক্ত ঠান্ডা মেঝেতে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। কান্না করার কারণে তার চোখের পাতা আরও মুখ বেশ ফুলে গিয়েছে। মৌয়ের সেই ফোলাফো ফ্যাকাশে মুখটা দেখে মাত্রই উজানের বুকের ভেতরে এক অদ্ভুত মজর দিয়ে উঠল। তার নিজের উপরেই নিজের ঘৃণা হতে লাগলো। সে অন্য একজনের উপরে থাকা পুরো ক্ষোভ এবং ঘৃণা উগরে দিতে গিয়ে একটা ছোট্ট অবুঝ মেয়ের প্রতি কতটা কঠোর আর নিষ্ঠুর হয়ে যাচ্ছে। একজনের করা ভুলের শাস্তি সে অন্যায়ভাবে আরেকজন নিষ্পাপ মেয়ের উপরে চাপিয়ে দিচ্ছে। উজান শাড়ির প্যাকেটটা নির্দিষ্ট স্থানে রেখে অত্যন্ত আলতো পায়ে মৌয়ের সামনে গিয়ে বসল। সে পরম মমতায় 2 হাত দিয়ে মৌকে পাচা কোলে তুলে নিল। মৌ ঘুমের ঘোরে উজানের চেনা গায়ের পারফিউমের সুবাস পেয়ে তাকে বুকের নিচের মুখটা আরেকটু গুজে দিল। উজান তাকে সাবধানে এনে নরম বিছানায় মাঝখানে শুয়ে দিয়ে গায়ে কম্পিউটারটা জড়িয়ে দিল। এই গভীর ঘুমে নিমগ্ন মৌকে আর জাগাতে ইচ্ছে করলো না উজানের। কিন্তু তার হঠাৎ মনে হলো কাল সকাল হলেই ঈদের দিন। এই আনন্দের দিনে সব মেয়ের হাতে মেহেদির রঙে রঙিন থাকবে, অথচ তার নিজের জিদ্দি ব্যবহারের জন্য মৌয়ের এই ছোট্ট হাত দুটো খালি পড়ে থাকবে। এটা ভেবে উজানের নিজের ভেতরেই কেমন যেন একটা খটকা লাগলো। মেয়েটার মলিন মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় তার অবুঝ মনে কতটা গভীর অভিমান জমে আছে। উজান বিছানার পাশে বসে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভাবল কিভাবে এই ঘুমন্ত মেয়েটার অভিমান ভাঙানো যায় এবং তার হাত দুটো রাঙিয়ে দেওয়া যায়। হঠাৎ করে তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটল। সে নিজের পকেট থেকে ফোনটা বের করে গুগলে কয়েকটা সুন্দর ও সহজ মেহেদির ডিজাইন দেখে নিল। তারপর একটি মেহেদি হাতে নিয়ে অত্যন্ত নিকট ও সাবধানে মনোযোগ দিয়ে মৌয়ের ফর্সা নরম হাতে নিজের হাতে মুঠোয় নিয়ে মেহেদি পরাতে লাগলো। মেহেদির ঠান্ডার ছোঁয়া লাগতেই মৌয়ের ঘুমের ঘোরে বারবার নিজের হাতটা নড়েচড়ে সরিয়ে নিতে চাইল। তাতে অতিষ্ঠ হয়ে ওজান মৌয়ের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে কপালে ভাঁজ ফেলে ফিসফিসিয়ে বকল, পুচকে মেয়ে একটা, ঘুমের ঘরেও একটু শান্ত থাকতে পারে না। বিকেলে মেহেদি কিনে দেয়নি বলে কত অভিমান। আর এখন উজান চৌধুরী নিজে জীবনে প্রথমবার কোনো নারীর হাত নিজ দায়িত্বে এত যত্ন করে মেহেদি দিয়ে রাঙিয়ে দিচ্ছে। তবুও এই বিড়ালের বাচ্চার শান্তভাবে ঘুমানোর নাম নেই। মৌ ঘুমের করে আবার 2-1 বার নড়েচড়ে উঠল। তবুও উজান তার নরম হাতটা নিজের শক্ত পেশিবহুল হাতের মুঠোয় আগলে রেখে শেষ রাত অবধি অত্যন্ত নিখুঁতভাবে মেহেদি দিয়ে পুরো হাত পরিয়ে দিল। যদিও ডিজাইনটা প্রফেশনাল মেহেদি ডিজাইনারদের মতো এতটা নিখুঁত হয়নি, কিন্তু একজন গম্ভীর প্রফেসরের প্রথমে হাতের ছোঁয়ায় তৈরি সেই নকশাটি দেখলে মোটেও খুব একটা মন্দ লাগছিল না। জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর উজান মৌয়ের মেহেদি রাঙা হাতটার দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তির হাসি হাসল। মসজিদ থেকে ভেসে আসা নামাজের মিষ্টি মধুর ধ্বনি কানে আসতে আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসল মৌ। প্রতিদিন নিয়ম করে ফজরের সালাত আদায় করা তার বহুদিনের পুরনো অভ্যাস। বিয়ের তবে হুলস্থুল আর ঝামেলার কারণে গত 2 দিন ঠিক ভোরে ওঠা হয়নি ঠিকমতো, কিন্তু আজ ঈদের পবিত্র সকালে ঠিক সময়ে তার ঘুমটা ভেঙেছে। ঘুম ভাঙতেই নিজের নরম ও আরামদায়ক বিছানায় আবিষ্কার করে তীব্র অবাক হলো মৌ। তার স্পষ্ট মনে আছে কাল রাতে উজানের উপরে চরম অভিমান করে সে মেঝেতেই গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছিল। তাহলে বিছানায় সে এলো কিভাবে? তবে তার চেয়েও বড় চমক অপেক্ষায় ছিল যখন সে ডান পাশে ঘুরে তাকালো। বিছানায় ঠিক পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে উজান। শুধু শুয়েই নেই, সে ময়ের ওড়নার আঁচলটা নিজের এক হাতের মুঠে শক্ত করে চেপে ধরে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্রই ময়ের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ী ও মিষ্টি হাসি ফুটে উঠল। তবে পরক্ষণেই নিজের 2 হাতের দিকে তাকাতেই তার চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। এ কি? তার 2 হাত কোণে অবধি অপরূপ সুন্দর মেহেদির লালচে রঙে রাঙানো। হাতের তালু আর পিঠের নিখুঁত নকশা দেখলে বোঝা যায় কেউ একজন পরম মমতা আর অত্যন্ত যত্ন সহকারে সারা রাত জেগে এই ছবি এঁকেছে। বিছানার পাশে তাকাতেই দেখলো বেশ কয়েকটি মেহেদি ছড়িয়ে ছিটানো পড়ে আছে। কিছু সময় একদম চুপ করে গভীর ভাবনায় ডুব দিল মৌ। মনে মনে ভাবলো এই গভীর রাতে দরজা বন্ধ রুমে কে তাকে এত সুন্দর করে মেহেদি পরিয়ে দিল। একবার তার অবুঝ মনে উজান চৌধুরীর নামটা ভেসে উঠলেও সে নিজের মাথা নাড়িয়ে উড়িয়ে দিল। এটা অসম্ভব। যে লোক তাকে দু চোখে দেখতে পারে না, সে মাঝরাতে তাকে কোলে তুলে বিছানায় শোয়াবে আর হাত ধরে মেহেদি দেবে, অবাস্তব। আপাতত এই রহস্যময় চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সালাত আদায় করার জন্য বিছানা থেকে নামল সে। অজু শেষ করে অত্যন্ত শান্ত মনে নামাজ আদায় করে নিল মৌ। নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখলো। ঠিক তখনই ড্রেসিং টেবিলের সামনে একটা প্যাকেট দেখে কৌতূহল বশত সেটা হাতে নিল এবং খুলে দেখলো। সাথে সাথে চমকে তাকালো মৌ। সেখানে একটা মেরুন রঙের শাড়ি, সাথে ম্যাচিং চুড়িও। মুহূর্তে মৌয়ের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। মানুষটা তাহলে তার জন্য ওই মেহেদির সাথে শাড়িও কিনে এনেছে।
সে মুচকি হেসে প্যাকেটটা সেখানে রেখে কুটি কুটি পায়ে ওজানের পাশে শুয়ে পড়ল। লোকটা সেদিন রাতে দেমাক নিয়ে বলেছিল বিছানায় শুধু মৌ ঘুমাবে আর ওজান ঘুমাবে সোফায়। তাহলে আজ নিজের আইন ভেঙে মহাশয় নিজে কেন বিছানায় এসে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছেন? হয়তো ভুল করে ঘুমের করে উঠে এসেছেন। তবে মৌ তার মনে মনে চাইল না যে ওজান কষ্ট করে ওই ছোট্ট সোফায় গিয়ে ঘুমাক। তার মায়ের পাকুল হয়ে মৌ বিছানার উপরে ওজানকে দেখার জন্য এতটা ঝুঁকে পড়ল যে তার ভেজা চুলের সুবাস আর মুখের উষ্ণ ভারী নিঃশ্বাসগুলো শটান গিয়ে ওজানের মুখে আঁচড়ে পড়তে লাগলো। ঠিক তখনই ঘটল চরম অনাকাঙ্ক্ষিত সে ঘটনা। ওজান চোখ না মেলে ঘুমের ঘরে আচমকা এক ঝটকায় মৌয়ের কোমর ধরে তাকে নিজের শক্ত বুকের মাঝে টেনে নিল। আসমিক এই হামলায় মৌয়ের যান প্রাণ প্রায় কবচ হয়ে যাওয়ার দশা। মুহূর্তের মধ্যে ওজান নিজের নাক ডুবিয়ে দিল মৌয়ের গলায় নরম ভাঁজে, ঠোঁট ছুয়ালো তার মসৃণ মখমলে ত্বকে, আহত করে এঁকে দিল গভীর এক ভালোবাসার চুম্বন। শরীরের ভেতরে এক তীব্র অদ্ভুত অবশ করা শিহরণ বয়ে গেল ময়ের। বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। কান পাতলে স্পষ্ট শোনা যাচ্ছে সেই ধকধক শব্দ। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো তার। কিন্তু সেই সূক্ষ্ম অনুভূতির রেশ কাটাতে না কাটাতেই উজানের মুখ থেকে অবিন্যস্ত ও কাঁপা কাঁপা গলায় কানের কাছে ভেসে এলো এক নির্মম সত্য। আই লাভ ইউ শিরিন। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। প্লিজ আর একটাবার ফিরে এসো আমার লাইফে। ট্রাস্ট মি। আমি আর একটাও ভুল বুঝবো না তোমায়। তুমি ছাড়া শূন্য আমি। কথাগুলো যেন তীক্ষ্ণ তীরের মতো এসে সরাসরি মৌয়ের কোমল বুকে বিঁধল। মুহূর্তের মধ্যে মেয়েটার সাজানো ভালোবাসার পৃথিবী আর কাচের মতো নরম হৃদয়টা চুরমার হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এতক্ষণে মৌয়ের মগজে আলো ঢুকলো। এখন সে স্পষ্ট বুঝতে পারছে যে উজান চৌধুরী কেন ভালোবাসা শব্দটাকে এত তীব্রভাবে ঘৃণা করে, কেন তার মনে মেয়েদের প্রতি এত ক্ষোভ। তবে মৌ এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে বড় জেদি আর একরোখা মেয়ে। হোক না উজানের হৃদয়ে পুরনো কোনো ক্ষতের দাগ, মৌ নিজের পবিত্র ভালোবাসা দিয়ে আবার নতুন করে উজানের বুকে নিজের নাম লিখে ছাড়বে। ঠিক তখনই উজানের ঘুমের ঘোর কাটলো এবং সে চোখ মেলে তাকালো। কিন্তু চোখের সামনে মৌকে নিজের বাহুবন্ধনে ওভাবে লেপ্টে থাকতে দেখে সে এক ধাক্কায় ছিটকে উঠল। হক চোখিয়ে বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়িয়ে গেল। তুমি আবার কোন সাহসে আমার কাছে এসেছো? মৌ নিজের বুকের ভেতরে কান্না আর ভাঙচুর লুকিয়ে রেখে তড়িৎ গতিতে বিছানায় উঠে বসল। মুখটা কুঁচকে দেমাকের সাথে বলল, বাহ বাহ, যত দোষ নন্দঘোষ। এখন আমি একটু আপনার কাছে যাইনি প্রফেসর সাহেব, বরং আপনি নিচে মাঝরাতে সোফা ছেড়ে আমার বিছানায় এসেছেন। আর একটু আগে আপনি আমাকে জোর করে নিজের বুকের ভেতরে টেনে নিয়েছেন। হোয়াট? উজান চৌধুরীর চরিত্র এতটাও সস্তা বা বাজে নয় যে সে যাকে তাকে মাঝরাতে বুকে টেনে নেবে। বউ বিছানা থেকে নেবে দাঁড়িয়ে উজানের সামনে গিয়ে দাঁড়ালো। ও তাই নাকি? বউকে মুখে স্বীকার না করে অথচ সেই বউয়ের জন্য মাঝরাতে মল ওলট পালট করে শাড়ি কিনে নিয়ে আসে। আবার সারা রাতটাকে নিজের হাতে এত যত্ন করে মেহেদির নকশাও এঁকে দেয়। এমনকি শেষ রাতে জড়িয়ে ধরে টুপটুপ করে চুমোও খায়। সে আবার এসেছে এখানে নিজের চরিত্র নিয়ে বড় বড় লেকচার দিতে। ঢং! এই খিটখিটে স্বভাবের জন্যই মনে হয় ওই শিরিন ডাইনি আপনাকে ছেড়ে চলে গিয়েছে। শিরিন নামটা ময়ের মুখে শোনা মাত্রই উজানের যেন পায়ের নিচ থেকে মাটি খুঁজে পেল না। পুরো শরীর শক্ত হয়ে গেল তার। শিরিনের ব্যাপারে এই চৌধুরী বাড়ির লোকজন ছাড়া বাইরে কেউ তেমন কিছু জানে না। বাড়ির লোকও শুধু এতটুকুই জানতো যে ওজানের অতীতে একটা গভীর প্রেম ছিল, কিন্তু সেই মেয়ের নাম পরিচয় বা ইতিহাস কেউ জানতো না। তাহলে এই পুচকি মেয়েটা কিভাবে জানলো? সে অত্যন্ত কাঁপা কাঁপা ও ভীত গলায় জিজ্ঞেস করলো, শিরিনের ব্যাপারে তুমি কিভাবে জানলে? মৌ দুই হাতে বুকের কাছে গুটিয়ে বেশ ভাব নিয়ে বলল, যাহ বাবা, একটু আগে নিজেই তো আমাকে ঘুমের করে জড়িয়ে ধরে সেই ডাইনিকে 10 বার আই লাভ ইউ বলে মুখে ফেনা তুলে ফেললেন। এখন আবার আমাকে উল্টো জিজ্ঞেস করছেন আমি কিভাবে জানলাম? কথাটা শুনে উজান শুকনো ঢোক গিলল। নিজের উপরে তীব্র রাগ আর ক্ষোভ হতে লাগলো। বমির করে সে নিজের অজান্তে এসব কি আবল তাবল বকে ফেলেছে। শিরিনকে সে মন থেকে যতই মুছে ফেলতে চায়, সে যতই জেগে বসে। কাল বিকেলে দূর থেকে ওট করে মেয়েটার জন্য একজনের সাথে দেখার পর থেকে মগজে যেন নতুন করে পুনরায় ক্ষতটা চারা দিয়ে উঠেছে। ঠিক তখনই মৌ বাঘিনীর মতো পা ফেলে উজানের একেবারে গায়ের কাছে এসে দাঁড়ালো। তারপর উজানের মুখের দিকে ঝুঁকে পড়ে চোখ দুটো শুরু করে অত্যন্ত মারমুখী এবং ফিসফিসানি গলায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিল, শুনুন প্রফেসর সাহেব, বিয়ের আগে আপনার লাইফে কোন পেতনি ডাইনি বা চামচিকি ছিল তা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। বাট এখন যেহেতু আপনি আমার বিবাহিত ক্রাশ বর, সো আজ থেকে যদি আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন কিংবা ওই পুরনো পেতনিকে আবার নিচে ধারে তোলার চেষ্টা করেছেন, তবে আমি আপনাকে একদম আল্লাহর নামে কুরবানি দিয়ে দেব। এই বলেই মৌ উজানের মুখের উপরে এক পিসটি বেঞ্চি কেটে দরজার দিকে চলে গেল। উজান যেন পাথরের মূর্তির মতো একদম আহাম্মক বনে দাঁড়িয়ে রইল।
মেয়েটার কথার তেজ দেখে মনে হচ্ছে সুযোগ পেলে সে উজানকে সত্যি সত্যি জ্যান্ত জবাই করে কোরবানি দিয়ে দেবে। উজান যখন নিজের স্তব্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করেছে, ঠিক তখনই মৌ কোথা থেকে যেন দমকা হাওয়ার মতো আবারও দৌড়ে ফিরে এলো। উজান কিছু বুঝে ওঠার আগেই সে পায়ের তলায় ভর দিয়ে উঁচিয়ে ওঠে উজানের ডান গালে ঠোঁট চেপে চড়ালো একটি মিষ্টি চুম্বন এঁকে দিল। তারপর উজানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে আওড়ালো, ভালোবাসি আমার কিরকিরে প্রফেসর সাহেব, শুভ ঈদ মোবারক। কথাটা বলেই আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না মৌ। খিলখিল করে হাসতে হাসতে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। উজান নাকে গজগজ করে উঠল, অসভ্য মেয়ে একটা, লাশ লজ্জা বলতে কিচ্ছু নেই তার ডিকশনারিতে। ইডিয়েট একটা, সুযোগ পেয়ে মেরে তক্তা বানিয়ে ফেলবো একদম।